5ই আগস্ট, আজ থেকে প্রায় মনে হয় 7-8 বছর আগে আপনার কাশ্মীর থেকে 370 লাগু করেছিল। স্মরণ আছে নিশ্চয়ই, এটা আপনার দেশেরই, ভারত সরকার। 2024-এর 5ই আগস্ট 2024-এর 5ই আগস্ট আইএসআই আমেরিকা একজোট হয়ে আওয়ামী লীগ সরকারকে ফেলেছিল। আবার এই 5ই আগস্ট 2 বছর পরে শেখ হাসিনা ওই দিনই প্রেস কনফারেন্সে এসে সরাসরি প্রশ্নের উত্তর দেওয়া, কথা বলা, তিনটাকে যদি একই লাইনে মিলে কিছু কি মিলানো যাচ্ছে কি? কেন বারবার 5ই আগস্ট? কাকতালীয় নয়। প্রথম কথা হচ্ছে যে পাকিস্তান তো কখনোই তাদের এই দুঃখ তো ভোলেনি যে পাকিস্তান যেটা পশ্চিম এবং পূর্ব ছিল, পূর্বটা যে বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র হবে, সেটা তো তারা চায়নি খুব স্বাভাবিকভাবে। দ্বিতীয়ত তাদেরও কাশ্মীরের প্রতি তো একটা আগ্রহ বা রয়েছে আর কি। ফলে সেই বিষয়টা নিয়ে ওই দিন যে 370 দ্বারা যেটা প্রত্যাহৃত হয়েছিল সেই দিনটা কাঁপতে, কিন্তু একইভাবে ওই দিনটা আবার শেখ কামালের জন্মদিন। কারণ ওই দিন ফরেন প্রেস ক্লাবের অনুষ্ঠানের পরে শেখ হাসিনা তার শেখ কামালের জন্মদিন উপলক্ষে অন্য একটা প্রোগ্রামে গিয়েছিলেন। তো অনেক ক্ষেত্রে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যেহেতু তিনি জানেন যে 5ই আগস্ট তার ওই সেখানে ওই গণভবনে জাদুঘর উদ্বোধন হবে, সেখানে আবার ইউনূসের আবির্ভাব ঘটবে, এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে দুটো অনুষ্ঠানের তুলনা করলেই বোঝা যায় যে ফরেন প্রেস ক্লাবে সুশৃঙ্খল ভাবে এত সাংবাদিক উপস্থিত ছিলেন, সেই হলে জায়গা হয়নি। ফলে তারা তাদের প্রাঙ্গণে আলাদা টিভি বসিয়ে সেখানে বসার ব্যবস্থা করেছেন, যাতে যারা সরাসরি আসতে পারছেন না ভেতরে হলে, তারা বাইরে বসে যদি দেখতে পান, সেটাও তারা দেখেছেন। এতটাই সুশৃঙ্খল ছিল। আর যে অনুষ্ঠানটা আমরা দেখলাম, এখানে রাষ্ট্রপতিকে বলতে হচ্ছে যে আপনারা এরকম অসভ্যতা করবেন না, শৃঙ্খলা মেনে চলুন। সে ঠিক যেমন মানে যে ধরনের হট্টগোল হয়েছে, তাতে সমস্ত রাষ্ট্রদূতেরা, হাই কমিশনাররা ওই প্রাঙ্গণ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। সেই ভিডিওটা সবাই দেখেছে। ফলে একটা টোটাল যে নৈরাজ্য মধ্যে এখনো বাংলাদেশ, তার একটা বড় প্রমাণ হচ্ছে সাকিব সেদিন ওই প্রোগ্রামে যোগ দিয়েছিল বলে তার বাড়ি ভাঙচুর করা হলো, শুধু সাকিব না, নওফেলের বাড়িও ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ বলছি তো। এখন যদিও সাকিব খুব চমৎকার রিয়াকশন দিয়েছে, সে বলছে আমি বাড়িটা আসলে ভেঙে নতুন করে তৈরি করতে চাইছিলাম, ভাঙারও তো একটা খরচ আছে, ফলে ওরা ভেঙে দিয়েছে, আমার খরচটা বাঁচিয়ে দিয়েছে, সেটা বলছে সাকিব। তো পরে এটাও বলেছে সে বাংলাদেশে ফিরতে চায়, সব বিচারের সম্মুখীন হতে চায়, কিন্তু তার নিরাপত্তা প্রয়োজন। আর নওফেলেরও চট্টগ্রাম বাড়িতে বারবার ওই বাড়িতে হামলা হয়, বারবার হয়, এবারও হয়েছে। কারণ ওই বাড়িটা হচ্ছে যে চট্টগ্রাম, যেখানে জামায়াত এবং এদের যে জমায়েত, সেই জায়গায় একটা বাতিঘরের মতো, মুক্তিযুদ্ধের আদর্শের বাতিঘর মতো ওই বাড়িটা কাজ করে। ফলে সেটা তো একটা আদর্শগত লড়াই, সেই কারণে নওফেলের বাড়ি আক্রান্ত হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এটা প্রমাণ করে যে সেই যে ইউনূসের সময় যে মব কালচার, যেটার নিন্দা বিএনপিও করতো, আজকে কিন্তু দেখা যাচ্ছে সেই মব কালচারটা অব্যাহত। শিল্পপতিদের ওপর চাঁদাবাজি অব্যাহত। তাদের যদি তারা চাঁদা না দেন, তাদের কারখানা, শিল্প সংস্থা তাদের খুলতে দেওয়া হবে না, কাজ করতে দেওয়া হবে না। আমি নাম বলছি না, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে জানি এই সমস্ত শিল্প গোষ্ঠীর ওপরে কি ধরনের হামলা চলছে। ফলে গোটা দেশের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাই রাসেল। দাদা, অনেকের আজকে কোশ্চেন ছিল, অনেকে এসএমএস ও করেছে এর আগে, যার কারণে আমাকে একটু অন্য জায়গায় যেতে হচ্ছে। সেটা হচ্ছে যে ওরা সবাই জানতে চাচ্ছে আপনার কাছ থেকে যে পাকিস্তানে একটা সমস্যা। ওরা বলতেছে পাকিস্তানে আসিফ মনির সম্ভবত ক্ষমতা নিয়ে নিচ্ছে, পাকিস্তানে কি রেজিম চেঞ্জের কোনো ইয়ে হচ্ছে কিনা, এর পরপরই আবার বাংলাদেশেও এটার কোনো প্রতিক্রিয়া হয় কিনা। না, বাংলাদেশের প্রতিক্রিয়া বলতে আমি তো যেটা শুনেছিলাম প্রথমে, সেটা আমি বলেও ছিলাম প্রকাশ্যে, সেটা হচ্ছে যে
রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যেরকম পদত্যাগ করতে বলা হলো, তিনি দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে গেছেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকেও নাকি সরিয়ে দেওয়া হতে পারে। সেই জন্য তিনি উগ্র জামায়াতপন্থী হতে চাইছেন, যিনি ছিলেন বরাবরই জামায়াতপন্থী, এখন তো চেহারাই বদলে ফেলেছেন, দাড়ি টাড়ি রেখে মৌলানা টাইপের হয়ে উঠছেন। সেই সেনাপ্রধান তিনিও এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে, সেনাপ্রধান নিজে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে তার কোনো ঘনিষ্ঠ আত্মীয়র অসুস্থতার কারণে সব পরিবারের সকলকে নিয়ে তিনি কিন্তু চলে গেছেন সিঙ্গাপুরে। হয়তো তিনি ফিরে আসবেন, আশা করা যায়। মানে এতটাই তার আত্মীয়ের প্রতি এতটাই, সিঙ্গাপুর একটা হচ্ছে বলা যেতে পারে দ্বিতীয় ডিপ স্টেট, যেখানে প্রচুর মাধ্যমে প্রচুর কিছু আলোচনা হয়ে থাকে, যেগুলো অনেক ক্ষেত্রে রেজিম চেঞ্জ বা আমেরিকার স্বার্থ সংক্রান্ত বিষয়ে এখানে অনেক সিদ্ধান্ত হয়ে থাকে। এখন সেটা এখনো আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না। তবে আসিফ মনির যেরকম ওয়াশিংটনের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, ওয়াকারুজ্জামানও ওয়াশিংটনের ঘনিষ্ঠ ছিলেন, এবং তাকে যদিও আমেরিকা কখনোই সবসময় প্রকাশ্যে কোনো সেনা শাসন পছন্দ করে না, তারা চায় কোনো না কোনো ভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক, তার আড়ালে সেনা থাকুক। এখন ফলে সেনা অভ্যুত্থান এরকম কিছু ঘটবে কিনা, ঘটলেও সেটা আমেরিকা চাইবে কিনা, সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই। তবে এটা ঘটনা যে ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎটা কিছুদিনের মধ্যেই নির্ধারিত হতে চলেছে। হয় তিনি তো এমনি আগামী বছর তার অবসর নেওয়ার কথা, অবসর নিয়ে কি করবেন, অবসর নিয়ে কি তিনি অন্য কোনো ভূমিকায় আসতে পারেন, সেক্ষেত্রে ওয়াশিংটনের একটা সবুজ সংকেত প্রয়োজন। হয়তো সেটা সিঙ্গাপুরে আলোচনা চলছে, সেটা এখনো প্রকাশ্যে আসেনি, সেটা এলে তখন হয়তো জানা যেতে পারে। দাদা, এই যে ওই দিন 5 তারিখের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আপনারা সাংবাদিকরা এরপর প্রায় 2-3 ঘন্টা ওখানে বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করছেন, বিদেশি সাংবাদিক আপনারা সব। 5 তারিখের এই প্রেস কনফারেন্সের পরে আন্তর্জাতিক মিডিয়ার যারা উপস্থিত ছিলেন ওদের মনোভাব কি বুঝতে পারলেন আপনি? ওদের মনোভাব হচ্ছে ওরা ন্যাচারালি খুবই অভিভূত যে শেখ হাসিনা তার পক্ষে যতগুলো সম্ভব প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, সে পছন্দ হোক না হোক, কিন্তু সেটাকে তার গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে, অন্যত্রও প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশিত হয়েছে, পশ্চিমা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এবং তারা হয়তো অনেকে আরেকটু সাংবাদিক সুলভ আগ্রহের কারণে তারা জানতে চাইছিলেন যে তিনি কবে ঠিক যাবেন। সেই প্রশ্নটার উত্তর সরাসরি তো শেখ হাসিনা দেননি। তিনি বলেছেন বিজয়ের মাস সব যাবে, এইটুকু ছাড়া আর কোনো আক্ষেপ আমি ওটা দেখিনি। তার কারণ হচ্ছে, যেটা একজন যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডের ওপরে ক্ষমা চাইবেন কিনা, তো তার উপরে সজীব ওয়াজেদ জয় যে জবাব দিয়েছেন, সেই জবাবে তো তাতে মনে হয়নি যে সেই জবাবের উপরে আর কোনো প্রশ্ন থাকতে পারে। কারণ জয় বলেছেন যে আওয়ামী লীগের আমলের হত্যাকাণ্ডগুলো হচ্ছে হত্যা, আর আওয়ামী লীগ চলে যাওয়ার পর যে হত্যাকাণ্ড হলো, যে পুলিশরা মারা গেল, তাদের হত্যাকাণ্ডটা হত্যা নয়, সেই বিচার হবে না, তার জন্য কেউ ক্ষমা চাইবে না। বরঞ্চ সেই বিচার হবে না বলে ইউনূস তো দায় মুক্ত একটি আইন পাশ করলেন, এবং সেই আইনটা বর্তমান সরকারও মেনে চলছে, তাই না? তো সুতরাং আওয়ামী লীগের সময়কার মৃত্যুটা মৃত্যু, আর বাকি সময়ের মৃত্যুটা মৃত্যু নয় বা হত্যা নয়, এটা কেমন ধরনীয় হলে সবটাই হোক, বিচার হোক, তাই না? মারা গেছেন তো, জেলের মধ্যে মারা মন্ত্রী গেছে। মারা গেছেন, তাহলে জেলের মধ্যে জেলের মধ্যে মারা যাওয়াটার কিন্তু হচ্ছে নিয়ম অনুসারে সেটা কিন্তু কাস্টোডি ডেথ মানে তার একটা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হওয়া উচিত। সেটাও তো হয়নি। আইনের শাসন না থাকলে যা যা হয় তাই তাই ঘটছে। ফলে যে কথাগুলো আপনি বলছেন যে আরো অনেকে নিখোঁজ, যারা ভারতে আছেন এটা তো ভারত সরকার জানে,
তাই না, কারা এখানে আছেন, কারা থাকছেন, যেসব মন্ত্রী নেতা ইত্যাদি। কিন্তু বাকি অনেকে আছেন, এটা ঘটনা যে তারা তো সত্যিই নিখোঁজ। তারা কি গুম খুন হয়েছেন নাকি তাদের আটকে রাখা হয়েছে? যেমন আমি দেখছিলাম ওই ফরহাদ মাজার বোধহয় একটা গুম খুন নিয়েও মন্তব্য করেছেন কিছু একটা, যে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে সেই সব গুম খুনের ছবিতে হঠাৎ তোয়ালে কেন দেখা যাচ্ছে, পাখা কেন দেখা যাচ্ছে, মানে সেই ছবিগুলো কি পরে তৈরি করা হয়েছে? সবটাই তো পরে। যেটা বলা হয় যে শেখ হাসিনাকে তারা চাইছেন, তো কিন্তু শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন তো তিনি অপরাধী না। তার বিরুদ্ধে যে অপরাধ সেটা তো পরবর্তী বিষয়। কিন্তু আমরা যেটা বলি যে এটা ইউনুসেরই শাসনের এক্সটেনশন চলছে এখন, তার বড় প্রমাণ হলো ইউনুস যে আইসিটি তৈরি করেছিলেন, যে আইসিটি কি সম্পূর্ণ আন্তর্জাতিক বিধি বহির্ভূত একটা আইসিটি, সেটাকে তো এখন এরা মানছেন না। সেটাকেই তো ধরে তারা বলছেন তিনি ফাঁসির আসামি। তা ফাঁসির আসামিতে সেটা তো ইউনুস আমলে হয়েছে, সেটাকে বিচার হয়েছিল, একজনের অবর্তমানে বিচার হয়েছিল। সেটা কি বিচার বাবু, সেটা কি সঠিক বিচার? সেটা তো ফ্যাসিস্ট আমলে যা হয়ে থাকে তাই হয়েছে, যে আপনাকে বিচারের কোনো সুযোগ দেওয়া হবে না, আমি রায় বলে দেবো, সোজা কথা, রায়টা গোটা থেকে ঠিক হয়ে আছে। সেটা তো আর ন্যায় বিচার হলো না, তাই না? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নিয়ম অনুসারে তার যা নিয়ম কানুন রয়েছে সেই অনুযায়ী কি ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল? তো হয়নি, এই নিয়ে তো অনেক প্রশ্ন আছে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি সরকার সেটাকেই মানছেন, সেটাকেই বলে যাচ্ছেন, তাই না? হ্যাঁ, রাশেদ ভাই। দাদা, এই যে আরেকটা জিনিস, এটা একটু ইন্টারন্যাশনালি, যে সৌদি আরব একটা করেছে, টাই আপ করেছে, বাংলাদেশ সহ অনেক 19টা দেশ জয়েন করেছে। আজকে কিন্তু ইরান অলরেডি সরাসরি হুমকি দিয়েছে যে টাই আপের ব্যাপারটা, যে এটা ওরা অন্যভাবে দেখছে। বাংলাদেশের উপরে কি কোনো ইম্প্যাক্ট আসতে পারে এতে? না, বাংলাদেশের যে সমস্ত জাহাজে বাংলাদেশের পণ্য আসার কথা হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো ইরান অনুমতি দেবে না, বা জোর করে পাঠানোর চেষ্টা হলে সেগুলোকে ইরান ধ্বংস করে দিতে পারে। ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এরকম একটা মানে যে সামরিক জোটে, একটা মানে যে সামরিক জোটটার জাতিসংঘের অধীনে নয়, সেই ধরনের সামরিক জোটে অংশগ্রহণ করাটা, এটা বাংলাদেশ আমার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিয়েছে। মানে যারা মুখে এত কথা বলেন তারা নাকি ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এটা তো ইসরায়েলের পক্ষে চলে যাওয়া হলো। তাহলে বাংলাদেশ কি শিবির পরিবর্তন করছে? বাংলাদেশ কি এখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে? সেটা একটা বিষয়, কিন্তু এটা ভাবার বিষয় আছে। বাংলাদেশ তার কিন্তু পররাষ্ট্র নীতি পরিবর্তন করছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেবল ভারত বিরোধিতা নয়, সে আন্তর্জাতিক ক্ষেত্র যে ধরনের সামরিক জোটে, আগে কিন্তু কোনো সামরিক জোটে সামিল হতো না বাংলাদেশ। শেখ হাসিনা কিন্তু কোয়াডে যুক্ত হতে চাননি, যদিও কোয়াড কোনো সামরিক জোট নয় তা সত্ত্বেও। কিন্তু পরবর্তীকালে এখন আমরা দেখছি যে বাংলাদেশ কিন্তু সামরিক জোটে ঢুকছে, এবং যে সামরিক, তারপরে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেটা তো অন্য দেশের কাছে তারা তাহলে বিক্রি করে দিচ্ছেন, অথচ অভিযোগ করতেন শেখ হাসিনার ব্যাপারে। এটাতে বাংলাদেশের জন্য আমার মনে হয় খুবই একটা বিপদ সংকেত। এটা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাবে আমি জানি না। মরিয়া হয়ে তারা কোনোভাবে নিজেদের সরকার টেকানোর নাম করে যেটা করতে চলেছেন অগণতান্ত্রিক পথে, এটা বাংলাদেশের পক্ষে সঠিক কোনো আমি ভবিষ্যৎ দেখছি না আর কি। এটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই। দাদা, আমরা একটা কথা বলি যে শকুন যত উপরে উঠবে উঠুক, তার চোখ নাকি একদম নিচে থাকে যে কি হচ্ছে ঘটনা। তো আমরা সাংবাদিকদের বলি যে সাংবাদিকরা যেভাবেই কথা বলুক বা বসে থাকুক, ওনাদের কনসেন্ট্রেশন বা চোখ থাকে যে সামনের ব্যক্তিটি কিভাবে কথা বলছেন, মানে তার খুঁটিনাটি বিষয়গুলো ধরার জন্য। 5 তারিখের এই প্রোগ্রামে নেত্রী যেভাবে কথা বলেছেন বা যা কিছু বলেছেন, কনফিডেন্স লেভেল বা উনি দেশে ফিরে আসার যে আকাঙ্ক্ষা, তারপরে আসলে কতটুকু দেখলেন? না, সেটা তো তিনি সুদৃঢ়ভাবেই বলেছেন। তিনি তো বলেছেন তিনি রাজনীতি করার জন্য যাচ্ছেন না। যেটা বলা হচ্ছে যে
তাকে রাজনীতি করতে দেওয়া হয়েছে। তিনি তো রাজনীতির কথা বলেননি, তিনি বলেছেন মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে আমি থাকতে চাই। আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য যাচ্ছি না, বা কালকে গিয়েই তারেক রহমান সরকারকে উৎখাত করে নতুন নির্বাচন করে ক্ষমতায় যাবো, সে কথাও বলেন। উনি বলছেন আমি যাচ্ছি মানুষের পাশে, আমার অনেক দিন হয়ে গেছে, 2 বছরের ওপর, আমার দেশের মানুষ আমায় চাইছে, ফলে আমাকে সেখানে যাওয়া উচিত। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ধরুন শেখ হাসিনা সেখানে যদি গেলই শেষ পর্যন্ত, তাহলে তার বন্দি প্রত্যার্পণের দরকার পড়ছে না, তারা তো তাকে পেয়াচ্ছেনি সেখানে, তো সেই অনুসারে তারা ব্যবস্থা যা যা নেওয়ার নেবেন, তো সেটার জন্য তিনি তো প্রস্তুত আছেন, তাই না? এখন সেটা যদি তারা ভাবছেন যে এখানে বসে এটা করছেন, সেরকম কিছু নয়, এটা রাজনীতি করছেন, রাজনীতির কথা তো উনি বলেন এটা। আর মত প্রকাশের স্বাধীনতা তো ভারতে আছে, তাই না? আমরা তো কাউকে বলতে পারি না, যে সাংবাদিকদেরও বলতে পারি না, তাহলে আমরা সাংবাদিকরাই সরকারের বিরুদ্ধে বলতাম। যদি ফরেন কারেন্স ক্লাবকে যদি নিষেধ করা হতো, এটা করতে পারবেন না, তাহলে তো আমরাই সোচ্চার হয়ে সেদিন রাজপথে থাকতাম। শেখ হাসিনার জন্য নয়, আমাদের সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার জন্য। আর শেখ হাসিনা এখানে একজন অতিথি, তাকে কি করে বলা হবে যে তিনি কি বলবেন, আর কি তার স্ক্রিপ্ট, সেটাও কি ভারত সরকার তৈরি করে দেবে, নাকি বিএনপির তৈরি করা স্ক্রিপ্ট নিয়ে তিনি কি রাষ্ট্রপতি যেভাবে ভাষণ দেন সেভাবে কি ভাষণ দেবেন নাকি? তেনা তার যে মত মত প্রকাশের অধিকার, তিনি সেটা মত প্রকাশ করবেন। তা সে মত প্রকাশে কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন, সেটা দেখার তো ভারতের কাজ নয় না। ভারতের বক্তব্য হচ্ছে এখানে তিনি আওয়ামী লীগের নামে কোনো সাইনবোর্ড খুলে, কোনো অফিস খুলে, কোনো রাজনৈতিক আন্দোলন, প্রতিবাদ এসব করতে পারবেন। কিন্তু তার তো ব্যক্তি স্বাধীনতা আছে, সেই ব্যক্তি স্বাধীনতা অনুসারে তিনি যা করার করছেন। এটাকে রাজনৈতিক দৃষ্টিতে দেখাটাই আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। আর গোটা বিষয়টাকে শেখ হাসিনা কেন্দ্রিক করে ফেলছেন, যে শেখ হাসিনার নাকি কোনো গুরুত্ব নেই, শেখ হাসিনার নাকি অবহেলিত। ইররেলিভেন্ট, এখানে কেউ নাকি বাংলাদেশে চায় না। তা তারা মাথা কামাচ্ছেন কেন এত? ঠিক আছে না, কিন্তু চায় না, ইররেলিভেন্ট। আপনার তাকে নিয়েই তো সকাল সন্ধে ভাই ভেবেই চলেছেন। যতটা না যতটা না মানে আওয়ামী লীগ ভাবছে, আওয়ামী লীগের কিছু কিছু একটা ব্যাপার বলে রাখা ভালো, এই প্রসঙ্গে সুযোগ এলো বলে। আওয়ামী লীগের কিন্তু সেই সময়ের যে ঘটনা 2024, তাতে অনেকেরই সন্দেহ যে কিছু আওয়ামী লীগের লোক তারা হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তারা একটা ষড়যন্ত্রকারী রোল প্লে করেছেন। কারা নিশ্চিত নয়, ভবিষ্যতে শেখ হাসিনা কোনোদিন একদিন তদন্ত করে বের করবেন কারা তারা। কিন্তু আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এটা আমার বলতে আমার খারাপ লাগছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি। এখনো কিন্তু সেই ধরনের কিছু লোক আছে, যারা আওয়ামী লীগের নাম করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিরূপ প্রচার করছেন, এমনকি বহু তথ্য বিরোধীদের হাতে তুলে দিচ্ছে। এদের সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্ব তখনও যেমন সতর্ক ছিলেন না কিছুটা, আজও তেমনি অনেকটা সতর্ক নন। কারণ শেখ হাসিনার সঙ্গে কারা দেখা করছেন, কারা কথা বলছেন, সেই তালিকা মানে আমি এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও আমি জানি না। কিন্তু আমি দেখছি বাংলাদেশের একটা বিশেষ দলের মুখপাত্র প্রায় কার্যত সংবাদপত্রের নামে, তাতে সমস্ত বিশদ বেরিয়ে যাচ্ছে। এবং বেরোচ্ছে মানে কি, সেটা কেউ তো এখান থেকে ভেতর থেকেই দিচ্ছে, তাই না? তার মানে আওয়ামী লীগের মধ্যেও একটা শস্যের মধ্যে ভূত আছে। তো সেটা এখনো কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন আছে, তা নাহলে কিন্তু বিপদ আরো হতে পারে। সতর্ক হওয়া দরকার, এটা কারা, এটা চিহ্নিত করা দরকার। কারা দেখা করবেন এই তালিকা